আজকে আমরা মুহাম্মদ শাহের সম্বন্ধে পড়ব। সতেরোশো 19 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত মুহাম্মদ শাহের যে সাম্রাজ্য ছিল। এবার মুহাম্মদ শাহের আগে যিনি ছিলেন মুঘল সম্রাট, তিনি ছিলেন ফারুকশিয়ার। ফারুকশিয়ারের মৃত্যু 1719 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়, যেখানে সৈয়দ ব্রাদার্স, যিনি ফারুকশিয়ারকে সম্রাট বানিয়েছিলেন, তিনি বালাজি বিশ্বনাথের সাহায্যে তাকে হত্যা করেন এবং তো 1719 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের হত্যার পর 1719 খ্রিস্টাব্দে মুহাম্মদ শাহ সম্রাট হন। মুহাম্মদ শাহকেও কিন্তু সৈয়দ ব্রাদার্সরাই সম্রাট করে, কিন্তু এই যে সময়, এর ব্যবধানে আরও দুজন ছিল যারা মুঘল সম্রাট হয়েছিল। যে প্রথমে যিনি ছিলেন ফার্স্ট, এটা হচ্ছে ফারুকশিয়ার আর মুহাম্মদ শাহের ব্যবধানে, ঠিক আছে? এদের দুজনের মাঝখানে আরও দুজন যে খুব কম সময়ের জন্য সম্রাট হয়েছিলেন। প্রথমজন হচ্ছে রাফি উদ দারাজাত। তিনি যে মুঘল সম্রাট হয়েছিলেন তার সময়টা হচ্ছে ফেব্রুয়ারি 28 থেকে শুরু করে জুন 4, 1719। ওকে, তো তিনি এই অল্প সময়ের জন্যই মুঘল সম্রাট হয়েছিলেন, কারণ তারপর তার মৃত্যু হয়, কারণ তার টিউবারকুলোসিস, টিবি বা টিউবারকুলোসিসের জন্য তার মৃত্যু হয়। দ্বিতীয় এনার মৃত্যুর পর যিনি যে হয়েছিলেন তার নাম হচ্ছে রাফি উদ দৌলা। তিনি হন জুনে 6 থেকে সেপ্টেম্বরে 1719, ঠিক আছে? এবং তাকে এই দুজনকেও কিন্তু যে সম্রাট হয়েছিল সৈয়দ ব্রাদার্সই বানিয়েছিলেন। তিনি যখন সম্রাট হন তখন সৈয়দ ব্রাদার্স এনেকে একটা টাইটেল দিয়েছিল, তার নাম হচ্ছে শাহজাহান টু। আর ইনিও কিন্তু সেই টিভিতে টিউবারকুলোসিস রোগেই তার মৃত্যু হয়। আর এখানে এই যে ফেব্রুয়ারি 28 থেকে জুন 4 বা জুন 6 থেকে সেপ্টেম্বর 17, এটাকে মনে রাখা খুব দরকার? একদমই দরকার নেই। কেন দরকার নেই? কারণ এরকম ডিটেলসে জিজ্ঞেস করবে না। তা সত্ত্বেও আমি বললাম একটা জিনিস বোঝানোর জন্য, যে সময়কালটা, যদি আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস দেখি, যে সমস্ত মুঘল সম্রাট শাসন করেছেন তার মধ্যে সব থেকে কম সময়ের জন্য যিনি শাসন করেছিলেন তিনি কিন্তু রাফি উদ দৌলা ছিলেন। তো শর্টেস্ট পিরিয়ড, সব থেকে কম সময়ের জন্য যিনি শাসন করেছেন তিনি রাফি উদ দৌলা ছিলেন। তারপর রাফি উদ দৌলাও যখন তার মৃত্যু ঘটে টিউবারকুলোসিস বা টিবির জন্য, তারপরে মুহাম্মদ শাহকে কি করে সৈয়দ ব্রাদার্সরা মুঘল সম্রাট করেন। তো মুহাম্মদ শাহের এক্স্যাক্টলি যে আসল নাম ছিল, রিয়েল নেম, সেটা ছিল হচ্ছে রওশন আখতার। তো রওশন আখতারকেও সৈয়দ ব্রাদার্সরাই সম্রাট করেন এবং তারপর তার নাম হয়, তার যে টাইটেল হয় মুহাম্মদ শাহ হয়। এছাড়াও তার আর একটা নাম ছিল, তার নাম ছিল রঙ্গলীলা। এই রঙ্গলীলা শব্দটা এক্স্যাক্টলি এসছে রঙিন বা কালারফুল ওয়ার্ড থেকে। রঙিন কেন? কারণ তিনি খুব একটা বিলাসবহুল বা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতো, তার বিলাসবহুল জীবনযাত্রা পছন্দ ছিল তার জন্য। এছাড়াও তিনি কিন্তু ট্রেন্ড কত্থক ড্যান্সার ছিলেন, তো তার কত্থক ডান্সারও ছিলেন। তো এবার হচ্ছে মুহাম্মদ শাহের সময় কি হয়। মুহাম্মদ শাহ যখন মুঘল সম্রাট হলেন 1719, ঠিক সেই সময় 1720 খ্রিস্টাব্দে আমরা দেখি যে নিজাম উল মুলক বলে একজন নোবেল ছিল, একজন অভিজাত, যিনি কি করলেন সৈয়দ ব্রাদার্সদের হত্যা করলেন। নিজামুল মুলক এবং তার সাথে আরও ছিল। তো নিজামুল মুলক সৈয়দ ব্রাদার্সদের হত্যা করার পর তিনি ওয়াজির হয়ে গেলেন মুহাম্মদ শাহ। ওয়াজির মানে প্রাইম মিনিস্টার। এবার কথা হচ্ছে নিজামুল মুলক সৈয়দ ব্রাদার্সদের হত্যা করার কারণ কি আমরা আগে দেখেছি। এর আগে যদি ফারুকশিয়ারের ভিডিওটা আমরা দেখি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যে সৈয়দ ব্রাদার্সকে বলা হতো কিং মেকার। তারা এত প্রভাবশালী ছিল যে তারা প্রায় মুঘল সাম্রাজ্যে ফারুকশিয়ার থেকে শুরু করে মুহাম্মদ শাহ, মোট টোটাল 4 জনকে মুঘল সম্রাট তৈরি করেছিলেন। এবং তাদের যে অধিক ক্ষমতা বৃদ্ধিতে আরও অন্যান্য যে সমস্ত নোবেল বা অভিজাত ছিল তারা ভয়ে ছিল।
তো নিজামুল মুলক কি করেছিলেন, সৈয়দ ব্রাদার্সদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য হত্যা করেন। এবার এটা হচ্ছে মোহাম্মদ স্যার, আমরা যদি সাম্রাজ্যটা পুরো দেখে থাকি সেই সময় যে কিছু বিশেষ জিনিস ঘটেছিল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল যে রাইজ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, যে ভারতে সেই সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা স্বাধীন রাষ্ট্র বলতে পারি, রাজ্য বলতে পারি, অটোনমাস, কিছু অটোনমাস যে স্টেটসগুলো ছিল সেগুলোর উদ্ভব হয়। ঠিক আছে, এবং এদের মধ্যে প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের প্রতিষ্ঠা কে ছিল, এখানে হচ্ছে ফাউন্ডার কিন্তু নিজামুল মুলকি ছিলেন, যার আরো নাম আছে, যার নাম হচ্ছে আশরাফ জাওয়ান, চিনকুলিজ খান। তো তিনি কি করলেন, তিনি দাক্ষিণাত্য বা ডেকানে গেলেন, দাক্ষিণাত্যে পাড়ি দিলেন এবং সেখানে গিয়ে তিনি স্বাধীন হায়দ্রাবাদ স্টেট বা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করলেন। এবং এই সময় আমরা কি দেখি, আরেকটা যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট বা স্বাধীন একটা রাজ্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে আওয়াধ। আওয়াধ কে করেছিলেন, সাদাত খাঁ, যার এক্স্যাক্টলি নাম ছিল সাদাত খানের, যে বুরহান উল মাল্ক। আর 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। তো বেঙ্গল, বিহার আর উড়িষ্যা সেই সময় অলরেডি যে গভর্নর ছিল মুর্শিদ কুলি খাঁ ছিল সেই সময় গভর্নর। তো মুর্শিদ কুলি খাঁর অধীনেই বিহার, বাংলা এবং উড়িষ্যা প্রায় ভার্চুয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ বা নিজামুল মুলক বা সাদাত খাঁ এরা কেউই মুঘল সম্রাটের বিরুদ্ধে সরাসরি লড়াই করেনি, তারা মুঘল সম্রাটকে যে অস্তিত্বটা মেনে নিয়েছিল, কিন্তু তারা প্রায় স্বাধীনভাবেই তাদের সামনে যে রাজ্যগুলো ছিল রেসপেক্টিভ স্টেটস হায়দ্রাবাদ, আওয়াধ অ্যান্ড বেঙ্গল শাসন করত। তো এই জিনিসটা থেকে কি প্রমাণ পাওয়া যায়, এই জিনিসটা থেকে প্রমাণ পাওয়া যায় যে কিভাবে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, যে একজন মুঘল সম্রাট কেন্দ্রে থাকা সত্ত্বেও বিভিন্ন স্বাধীন রাষ্ট্র তৈরি হচ্ছিল আওয়াধ, হায়দ্রাবাদ আর বেঙ্গলের মতো, যারা ভার্চুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যারা মুঘল সম্রাটের প্রতি কোনো দায়িত্বই ছিল না, তারা নিজেদের মতো সেই সমস্ত রাজ্যগুলো শাসন করছিল। তো এটা কি বোঝাচ্ছে, মুঘল সাম্রাজ্যে যে পতন বা দুর্বল হয়ে যাচ্ছে তার একটা ইঙ্গিত দিচ্ছে। আর মুহাম্মদ শাহের সময় যে ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে 1737 খ্রিস্টাব্দে। 1737 খ্রিস্টাব্দে কি হয়েছিল, সেই সময় যে বাজিরাও ওয়ান ছিলেন, তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যকে আক্রমণ করেন একটা। 2 নাম্বার যেটা সব থেকে ফেমাস, 1739 খ্রিস্টাব্দে এই সময় কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করে। এবার নাদির শাহ ছিল পার্সিয়ান একজন রুলার, পারস্য দেশের একজন শাসক। এবার প্রশ্ন হচ্ছে নাদির শাহ ভারত আক্রমণ কেন করে, তার পিছনে কারণটা হচ্ছে নাদির শাহ কি করেছিল, ইরান থেকে আফগানদের বিতাড়িত করে নিজে ইরানের শাসক হয়ে যান। তো ইরানে যখন তিনি শাসক হন, তিনি যখন এম্পায়ার অফ ইরান হয়ে যান, সঙ্গে সঙ্গে মুহাম্মদ শাহ কি করেন, যে ইরানের সাথে সমস্ত ধরনের যে ডিপ্লোম্যাটিক রিলেশন বা কূটনৈতিক সম্পর্ক ছিল সমস্ত বন্ধ করে দেয়। এবং এর ফলে একটা কি হয়, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যে সমস্ত ধরনের সম্পর্ক মুহাম্মদ শাহ ইরানের সাথে বন্ধ করে দেয়। এছাড়াও সেই সময় নাদির শাহ চেষ্টা করেছিলেন বারবার সম্পর্কটাকে ঠিক করার জন্য, তাই তিনি বারবার দূত পাঠিয়েছিলেন মুহাম্মদ শাহের দরবারে, কিন্তু কোনো ফলাফল হয়নি। এমনকি তৃতীয়বার তিনি যখন দূত পাঠান তখন মুহাম্মদ শাহ কিন্তু তাদেরকে বন্দিও করে। আর এছাড়াও বলা হয় যে নিজাম উল মুলক তিনি এবং সাদাত খাঁ এরা দুজন কিন্তু নাদির শাহকে ইনভাইট করেছিল, আমন্ত্রণ করেছিল আক্রমণ করার জন্য, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই 1739 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ কার্নালের যুদ্ধে মুহাম্মদ শাহ পরাজিত হয়। তো মুহাম্মদ শাহ তো ব্যাটেল অফ কার্নালের যুদ্ধে পরাজিত হলে এর ফলাফলটা কি ছিল, এর ফলাফল স্বরূপ আমরা দেখি যে নাদির শাহ ভারতে বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস লুণ্ঠন করে নিয়ে যায়, আর যার মধ্যে ফেমাস ছিল পিকক থ্রন, অর্থাৎ যে জিনিসগুলো তিনি লুণ্ঠন করেছিলেন তার মধ্যে সব থেকে একটা ফেমাস ছিল পিকক থ্রন। তো পিকক থ্রনের একটা নাম ছিল তখ্ত,
ই তোষ, এটা তিনি লুণ্ঠন করেন এবং মনে করা হয় এই পিকক থনের মধ্যে কোহিনূর যে ডায়মন্ড সেটা কিন্তু খোদাই করা ছিল, তাই কোহিনূর ডায়মন্ডটা কিন্তু নাদির শাহের হাতে চলে যায়। এবং এই সময় আর একটা হয় আহম্মদ শাহ আবদাল আলী। আহম্মদ শাহ আবদাল আলী আমরা দেখেছি যার সাথে যে তার শাসনকালে কিন্তু আহম্মদ শাহ আবদাল আলীও কিন্তু দিল্লিতে রেইড করে বা আক্রমণ করে। আহম্মদ শাহ আবদাল আলী আমরা দেখেছি 1761 খ্রিস্টাব্দে যখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় বা থার্ড ব্যাটল অফ পানিপথ, এটা কিন্তু কাদের মধ্যে হয়েছিল? মারাঠা মুঘল সম্রাট ছিল, কিন্তু এক্স্যাক্টলি হয়েছিল মারাঠা ভার্সেস আহম্মদ শাহ আবদাল আলী। তো এই আহম্মদ শাহ আবদাল আলীও কিন্তু প্রথমবারের জন্য যখন আক্রমণ করেন তখন কিন্তু এই মুহাম্মদ শাহের সময় আক্রমণ করেছিল। তো এখানে আমি কোহিনূর ডায়মন্ডের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। কোহিনূর ডায়মন্ড, কোহিনূর ডায়মন্ড মনে করা হয় প্রথম যে খনন করে পাওয়া যায় সেটা পাওয়া গেছিলো গুন্টুর থেকে। গুন্টুর মানে রয়্যাল সীমাতে পড়ে অন্ধ্রপ্রদেশের বর্তমানে, আর এটা প্রথম ছিল কাকাতিয়া ডাইনেস্টির অধীনে। কাকাতিয়া, তো কাকাতিয়াদের হাত ধরে এটা কাদের কাছে যায়? আলাউদ্দিন খিলজির কাছে যায়। আলাউদ্দিন খিলজির কাছে থেকে মুঘলদের কাছে যায়, এবং যখন নাদির শাহ আক্রমণ করে তখন এটা নাদির শাহের কাছে যায়। পরবর্তীকালে বিভিন্নভাবে নাদির শাহ থেকে এটা যায় পাঞ্জাবে যে রুলার ছিল রঞ্জিত সিং। প্রবাবলি তার কাছে যায় হচ্ছে 1809 খ্রিস্টাব্দে। এবং রঞ্জিত সিং এর পর কি হয়? 1849 খ্রিস্টাব্দে আমরা দেখি যে সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হয়। তো এটা হয় সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার। এবং এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? রেজাল্টে যে সেই সময় যে পাঞ্জাবের শাসক ছিলেন দিলীপ শাহ, তিনি পরাজিত হয়। দিলীপ সিং পরাজিত হয়। তো পরাজিত হওয়ার সময় সেই সময় যেটা চুক্তি হয় যেটা করে লাস্ট লাহোর ট্রিটি, শেষ লাহোর চুক্তি। তো এই চুক্তি অনুযায়ী দিলীপ সিং আর কার মধ্যে হয়? ডালহৌসির মধ্যে। এই চুক্তি অনুযায়ী তখন কোহিনূর হিরে দিলীপ সিং কিন্তু ডালহৌসিকে দেয় এবং ডালহৌসির হাত ধরে এটা ব্রিটিশ কুইনের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের হাতে পৌঁছায়। তো এটা হচ্ছে কোহিনূর হীরের একটা ব্রিফ ডেসক্রিপশনস। আর এটাই হচ্ছে মুহাম্মদ শাহের রিজিম, যেটা হচ্ছে 1719 থেকে 1748 পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীকালে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।